আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি মনে করে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি সেপ্টেম্বরের মাঝেই নেওয়া সম্ভব। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দপ্তরগুলোতে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করে না বিএনপি। রিপোর্টারও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই সাক্ষাতে উভয়ের মধ্যে নির্বাচন সহ আলোচনা হয় নানা ইস্যুতে। এই বৈঠকের আলোচনায় বিষয়বস্তু প্রকাশের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবেন, স্বচ্ছতা বজায় রাখবেন। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত, তবে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। যে সময় সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত, দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ৩-০ পৃথিবী গড়ার তত্ত্ব নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য সবকিছু প্রস্তুত করলেও বিগত সরকার তার অনুমতি দেয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা দিবসও পালন করতে দেয়নি সেই সরকার। ১৫তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে, নিশ্চিত করতে পারে জনগণের স্বাস্থ্যসেবা। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। সামাজিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিশ্বের ৩৮টি দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজন করে ১৫তম সামাজিক ব্যবসা দিবস। দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, অতীতে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও তাকে তা করতে দেয়নি বিগত সরকার। এমনকি ৩-০ পৃথিবী গড়ার যে ধারণা, তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার অনুমোদনও মেলেনি। Wondered when we will have our conference here. This was built for Social Business Day. But you couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে যেমন সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে, তেমনি এর মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস থেকে ফিরে মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। You should be moving forward. Instead, you see things getting backward. You thought you got rid of the wars in the world. And you're hoping that now space has come, human being to live in peace. India, Pakistan gets into war. We had the Ukraine going on. And then Iran, US, of course, Israel, Palestine. বিপর্যয় ও ধ্বংসের পথ নয়, উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটবার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
মানুষ সামাজিক জীব, তাই সমাজের প্রতি সবার ব্যক্তি হিসেবে যে দায়বদ্ধতা, সেই ধারণা থেকেই সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, পৃথিবী ধ্বংসের জন্য শুধু নয়, মানবিকতার জন্য উন্মুক্ত করে দিতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জিরাবো, সাভার। প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 4 দিনের রিমান্ড শেষে দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় ফের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার SI শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 22 জুন রাজধানী উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেদিকে লক্ষ্য রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার 10ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। দলগুলোকে নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখারও আহ্বান জানান তিনি। পরে জেলা জামায়াতের সাবেক আমির মরহুম দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তার কবর জিয়ারত করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী এ সময় তার সাথে ছিলেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার সংবাদ মালে মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার 36 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি 31 জনের মধ্যে 15 জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি 16 জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে। তাদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, পুলিশ 24 এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহরে 3 ধাপে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করে। অন্তর্বর্তী সরকারের দায় কোনো রাজনৈতিক দলের কাছে নয়, দেশের মানুষ এবং জুলাই যোদ্ধাদের কাছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সকালে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে প্রহসন উল্লেখ করে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36শে জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো কোত্থেকে? মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেবকে কে দিয়েছে? 8ই আগস্ট আসছে কোত্থেকে? আপনারা নিজেরও 8ই আগস্ট নামে কোনোদিন জানেন? আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? দিবস হবে একটা, ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে। কোনো একটি দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই তারা সব জায়গায় দখলের পায়তারা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, এমনভাবে চললে দেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থেকে যাতে শক্ত অবস্থানে থাকে, সেজন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রার্থী দুর্বল বা সবল হোক, 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বলেও জানান তিনি। সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর একজন ইতিবাচক ধারার রাজনীতিবিদ ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। শিক্ষা, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে তার অবদান ছিল অবিস্মরণীয়।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম অডিটোরিয়ামে আবদুল্লাহ আল নোমান জাতীয় স্মরণ সভা কমিটির উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় স্মৃতিচারণ করেন তার সঙ্গে ঘনিষ্ঠ দেশের বিভিন্ন নাগরিক, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং রাজনীতির সহযোগীরা। এ সময় বক্তারা আবদুল্লাহ আল নোমানের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান, কন্যা তাজিন নোমান সহ অন্যরা। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে লাল সবুজ একাডেমি অ্যাওয়ার্ড পেলেন এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে লাল সবুজ ললিত কলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক আয়োজন। এ সময় বিশেষ এই সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় আলহাজ নুরুদ্দিন আহমেদের হাতে। অনুষ্ঠানে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 12 জন শিশুকে পুরস্কার প্রদান করা হয় এই দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আব্দুল্লাহ খান। আইন, বিচার, মানবাধিকার এবং সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর 2025-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক পদে নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন নির্বাচিত হয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশগুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের আহমেদ সরওয়ার হোসেন ভুইয়া, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল 24 এর মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজকের পত্রিকার SM নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ATN নিউজের জাবেদ আক্তার এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন BBC বাংলার জান্নাতুল ফেরদাউস তানভি। এর আগে হলটিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।